হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। তোমাদের কাছে ফিরে এলাম তোমাদের সকলের প্রিয় সূর্য স্যার সেই কেমিস্ট্রির টপিকগুলোকে নিয়ে, যেগুলো আগের ক্লাসটাতে আমরা শুরু করেছিলাম। 11 এর জার্নি ইজ অ্যাবাউট টু স্টার্ট, হিউজ জার্নি আফটার 10th এক্সাম। যদিও জানি একটা রিল্যাক্সেশন পিরিয়ড চলছে, কারণ এক্সাম শেষ হয়ে গেছে, মানে একটা রিল্যাক্সেশনের ব্যাপার থাকবেই। তার সঙ্গে বোর্ডের মতন একটা হিউজ এক্সাম শেষ হয়েছে, মানে একটা ভালো রকম রিল্যাক্সেশন তো প্রয়োজন, নো ডাউট প্রয়োজন। বেশ, কিন্তু তার সঙ্গে সঙ্গে অল্প অল্প করে তোমাদেরকে ফ্যামিলিয়ার করানোর চেষ্টা করছি কেমিস্ট্রির সেই সমস্ত কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে, যেগুলো হয়তো তোমাদের মধ্যে একটু কনফিউশন হিসেবে রয়ে গেছে। ক্লাস 10 এর কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল বলে যে চ্যাপ্টারটি ছিল, যেটা আইসিএসসি বোর্ডে ফার্স্ট চ্যাপ্টার ছিল, সিবিএসসি বোর্ডে চ্যাপ্টারটা ছিল কিন্তু রিডিউসড সিলেবাসে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই ফান্ডামেন্টাল চ্যাপ্টারটাতে বেশ কিছু গ্যাপ বা কনফিউশন রয়ে যাওয়ার চান্সেস থাকে, কারণ এই ফান্ডামেন্টাল চ্যাপ্টারটা 11th এর একদম শুরুতেই আছে। তাই সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আগের দিনকে কিছু টপিক ডিসকাস করেছিলাম, আজকে তারই কন্টিনিউশন করছি উইদাউট এনি ফার্দার ডিলে। তোমাদের কমন সেন্সকে আরো একবার ট্রিগার করার জন্য তোমাদের সবার প্রিয় সূর্য স্যার তোমাদের সামনে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস নিয়ে ফিরে এসেছে। সি ফর কেমিস্ট্রি, সি ফর কমন সেন্স। শুরু করা যাক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস কালকের ক্লাসের পর থেকে। সো একবার জাস্ট কুইক রিক্যাপিচুলেট করে দিচ্ছি আগের ক্লাসটাতে এক্স্যাক্টলি কি কি টপিক দেখেছিলাম। আমরা প্রথমে দেখেছিলাম যে যদি আনঅর্গানাইজড ভাবে কোনো কিছু স্টাডি করা হয়, তার থেকে অর্গানাইজড ওয়েতে কোনো কিছু স্টাডি যদি করা হয়, তার ইম্পর্টেন্স অনেক বেশি। কারণ আনঅর্গানাইজড ভাবে স্টাডি করার থেকে অর্গানাইজড স্টাডিতে সবসময়তে একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস থাকে। অর্গানাইজড ওয়েতে যে কোনো কিছু স্টাডি করলে সেটা সবসময় অনেক বেশি বেনিফিশিয়াল হয়। তাই আমাদের ন্যাচারাল হিউম্যান ইনস্টিংক্ট হচ্ছে জিনিসপত্রকে অর্গানাইজড ওয়েতে স্টাডি করা। ঠিক আছে, তো সেই অর্গানাইজড ওয়েতে স্টাডি করার টার্গেট নিয়ে প্রথম সায়েন্টিস্ট ডোবেরেইনারের ট্রায়াড ল দিয়েছিলেন, যেখানে আমরা দেখেছিলাম যে ফার্স্ট এলিমেন্ট উনি তিনটে করে এলিমেন্টকে এমন ভাবে সাজানোর চেষ্টা করছিলেন যাতে ফার্স্ট এলিমেন্ট আর থার্ড এলিমেন্টের অ্যাটমিক মাসের অ্যাভারেজ হয় সেকেন্ড এলিমেন্টের অ্যাটমিক মাস। ফার্স্ট এলিমেন্ট আর থার্ড এলিমেন্টের অ্যাটমিক মাসের অ্যাভারেজ হয় সেকেন্ড এলিমেন্টের অ্যাটমিক মাস। এইভাবে ডোবেরেইনার তার ট্রায়াড লটাকে এক্সপ্লেন করেছিলেন। কিছুদূর হওয়ার পরে লটা ফেল হয়ে যায়। দেন আসে নিউল্যান্ডের ল অফ অক্টেভ, যেখানে নিউল্যান্ড কি করেছিলেন, নিউল্যান্ড এলিমেন্টের অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছিলেন, অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছিলেন। অ্যান্ড উনি এটা প্রপোজ করেছিলেন, ওনার লতে এটা বলা হয়েছিল যে এভরি 8th এলিমেন্টে এসে প্রপার্টি রিপিটেশন হবে, এভরি 8th এলিমেন্টে এসে প্রপার্টির রিপিটেশন হবে। আফটার ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 40, ক্যালসিয়ামের পরে এই লটা আর অতটা সাকসেসফুল হয় না। তখন আসে ফাইনালি মেন্ডেলিভস ল অফ পিরিয়ডিক টেবিল, যেখানে মেন্ডেলিভ এক্স্যাক্টলি কি বললেন, এক্স্যাক্টলি যেটা বললেন সেটা স্টেটমেন্ট ফর্মে লেখা আছে। ওনার কথার মানেটা কি ছিল? কথার মানে ছিল যে যদি আমরা অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজাই এলিমেন্টদেরকে, তাহলে তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি কি হবে, রিপিট হবে। কতজনের পরে ওটাকে স্পেসিফাই করেননি উনি। ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি রিপিট হবে, পিরিয়ডিক্যালি রিপিট হবে, একটা সার্টেন ইন্টারভ্যালের পরে পরে পিরিয়ডিক্যালি রিপিট হবে। কিন্তু কতজনের পরে পরে এক্স্যাক্টলি রিপিট হবে, দুটো এলিমেন্টের পরে, 8টার পরে, 18টার পরে না 32টার পরে, এই পয়েন্টটাকে উনি স্পেসিফাই করেননি। দ্যাট ইজ মেন্ডেলিভস ল। অ্যান্ড তখন উনি মেন্ডেলিভের সময়তে 63টা এলিমেন্টস ডিসকভার্ড হয়েছিল, এবং সেই 63 এলিমেন্টসকে নিয়ে উনি যে টেবিলটা ফর্ম করলেন, যে ট্যাবুলার ফর্মটা নিয়ে এলেন with rows and columns, that is known as the basic fundamental periodic table, Mendeleev's periodic table, যেখানে 63টা এলিমেন্ট ইনিশিয়ালি ছিল, রাইট? তাদেরকে রোজ এন্ড কলামস এ ডিভাইড করে একটা ট্যাবুলার শিট নিয়ে এলেন। পারপাসটা কি, যে সেম প্রপার্টির এলিমেন্টদেরকে সেম লিস্টে লিস্ট ডাউন করা, সেম কলামে লিস্ট ডাউন করা, যেখানে লেফট টু রাইটে এলিমেন্টদের অ্যাটমিক মাস বাড়ছে আর সেম প্রপার্টির এলিমেন্টরা একই জায়গাতে লিস্ট ডাউন হচ্ছে, একই গ্রুপের মধ্যে লিস্ট ডাউন হচ্ছে। এইভাবে যে ট্যাবুলার ফর্মটা নিয়ে এলেন, দ্যাট ইজ দ্য পিরিয়ডিক টেবিল, রাইট? যদিও মডার্ন পিরিয়ডিক টেবিল অন্যরকম দেখতে, অনেক এক্সপ্যান্ডেড হয়ে গেছে, অনেক ভাস্ট হয়ে গেছে, অনেক মডিফিকেশনস এসছে, কিন্তু এটা ছিল বেসিক পিরিয়ডিক টেবিলটা। তো এতদূর অব্দি আশা করি তোমরা পিরিয়ডিক টেবিলটার সঙ্গে, বেসিক পিরিয়ডিক টেবিলটার সঙ্গে পরিচিত, এবং ক্লাস 10 এর সিলেবাসে যেটুকু পড়েছো একটু আস্তে মনেও করছে, তাই তো? বেশ, এখানে গ্রুপ বলতে বোঝানো হয়েছিল মেইনলি কলামগুলোকে, যেগুলো হরাইজন্টাল কলাম ছিল সেগুলো গ্রুপ ছিল, আর যেগুলো ভার্টিক্যাল হরাইজন্টাল রোজ গুলো হচ্ছে পিরিয়ড,
হরাইজন্টাল রোজ গুলো ছিল পিরিয়ড, আর ভার্টিক্যাল কলাম যেগুলো ছিল দে আর দ্য গ্রুপস। এইভাবে তখন মেন্ডেলিভ 7টা পিরিয়ড এবং 8 গ্রুপস এন্ড 7 পিরিয়ডস এইভাবে উনি ক্লাসিফাই করেছিলেন পুরো পিরিয়ডিক টেবিলটাকে। এগুলো আমরা আগের দিনে ক্লাসে অলরেডি খানিকটা ডিসকাস করেছি, জাস্ট একটা কুইক রিক্যাপিচুলেশন করে দিচ্ছি। এর ইম্পর্টেন্স হিসেবে কি ছিল? ইম্পর্টেন্স ছিল হচ্ছে অবভিয়াসলি সাজানো গোছানো যে কোনো জিনিসকে সিস্টেমেটিক্যালি স্টাডি করতে খুব সুবিধা হয়, ফার্স্ট ইম্পর্টেন্স। সেকেন্ড ইম্পর্টেন্স ছিল কি, বেরিলিয়ামের মতন এলিমেন্ট যার অ্যাটমিক মাস প্রেডিক্ট করা হয়েছিল অন্য কিছু 13.5 ক্যালকুলেট করা হয়েছিল, সেটা কারেক্টেড হয়ে 9 হয়, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যাটমিক মাস। তো কারণ অ্যাটমিক মাস বেরিলিয়ামের মতন এলিমেন্টের অ্যাটমিক মাস কারেক্ট হয়ে গেছিল। সেকেন্ড ইম্পর্টেন্স। থার্ড ইম্পর্টেন্স কি ছিল? নতুন এলিমেন্টের প্রপার্টির ব্যাপারে প্রেডিকশন দিতে পেরেছিলেন মেন্ডেলিভ। নতুন এলিমেন্ট বলতে যে সমস্ত এলিমেন্ট তখনও অবধি ডিসকভার্ড হয়নি, মানে ওই 63 এলিমেন্টস এর মধ্যে নয়, সেই সমস্ত এলিমেন্ট যেগুলো আগামী দিনে মেবি ডিসকভার্ড হতে পারে, সেই সমস্ত এলিমেন্টের একদম বেসিক প্রপার্টি গুলো মেন্ডেলিভ প্রেডিক্ট করে গেছিলেন। যে ওর উপরে যে এলিমেন্টটার জায়গা ফাঁকা আছে, যেখানে মেন্ডেলিভ এক্সপেক্ট করছেন কোনো একটা এলিমেন্ট আসার কথা কিন্তু এখনো ডিসকভার্ড নয়, সেই এলিমেন্টটার উপরে এবং নিচের এলিমেন্টের সঙ্গে সিমিলার প্রপার্টি উনি প্রেডিক্ট করে গেছিলেন। এন্ড তারপরে যখন এলিমেন্টগুলো ডিসকভার্ড হয়েছিল দেখা গেছিল ওই প্রেডিক্টেড প্রপার্টির সঙ্গে ম্যাচ আছে। এরকম দুটো এলিমেন্টের নাম মনে করে বলো দেখি। আগের ক্লাসটা কে ভালো করে দেখেছো? আগের ক্লাসে এরকম দুটো এলিমেন্টের নাম আমরা ডিসকাস করেছিলাম। সো কে ভালো করে দেখেছিলে আগের ক্লাস? মনে করো, মনে পড়ছে নাকি আগের ক্লাসটা একবার দেখতে হবে? যদি মনে করো দেখতে হবে, অবশ্যই সেকেন্ড আরেকটা যে ক্লাস আছে ওই ক্লাসটাও দেখে নেবে, আগের ক্লাসটা লাস্ট ক্লাসটাও দেখে নেবে, তার লিংকও ভিডিও ডেসক্রিপশনসে পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই দেখে নেবে সেকেন্ড ক্লাসটা। ওকে ফাইন। তো আগের ক্লাসে যেটা আমরা ডিসকাস করেছিলাম সেটা ছিল এরকম কি, সেটা ছিল এটা একা অ্যালুমিনিয়াম একা সিলিকন, এই দুটো এলিমেন্টের প্রপার্টি উনি প্রেডিক্ট করে গেছিলেন। এবং পরবর্তীকালে দেখা গেছিল অ্যালুমিনিয়ামের নিচের পজিশন যেটা কিনা ফাঁকা পজিশন ছিল, সেখানে একা অ্যালুমিনিয়াম বলে যে এলিমেন্টের প্রপার্টি উনি প্রেডিক্ট করলেন, গ্যালিয়াম বলে একটা এলিমেন্ট ডিসকভার্ড হওয়াতে দেখা গেল অ্যালুমিনিয়ামের সঙ্গে তার প্রপার্টি সিমিলারিটি আছে। সিমিলারলি একা সিলিকনের নিচে যে প্লেসটা ফাঁকা ছিল, যেখানে উনি একা সিলিকন বলে কোনো একটা এলিমেন্টের প্রপার্টি প্রেডিক্ট করলেন, সেই প্রপার্টিটাও দেখা গেল যে সিমিলার হচ্ছে সিলিকনের প্রপার্টির সঙ্গে। এবং তার দেখা গেল পরবর্তীকালে যখন ডিসকভার্ড হলো জার্মেনিয়াম বলে একটা এলিমেন্ট ডিসকভার্ড হলো, দেখা গেল তার প্রপার্টি সিলিকনের প্রপার্টির সঙ্গে বা একা সিলিকনের প্রপার্টির সঙ্গে ম্যাচ করছে। সো এইগুলো ছিল হচ্ছে মেন ইম্পর্টেন্স অফ দ্য মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। আমরা এখান থেকে একটু নেক্সট মুভ করছি যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে প্রচুর ড্রব্যাক ছিল, যে কারণে টেবিলটাকে বারবার মডিফিকেশন করতে হয়েছে, রিপিটেড টাইম মডিফিকেশন করতে হয়েছে। আজকে তোমরা যদি পিরিয়ডিক টেবিল দোকানে কিনতে চাও বা ইন্টারনেট থেকে ডাউনলোড করো, পিরিয়ডিক টেবিল তো একটা কমন চার্ট, ইন্টারনেটেও পাওয়া যায় আর দোকানেও কিনতে পাওয়া যায়। সো কার বাড়িতে পিরিয়ডিক টেবিল আছে? কারোর বাড়ি থেকে পিরিয়ডিক টেবিল লাগিয়েছো? বই খাতাপত্র যখন কিনছো আমার রেকমেন্ডেশন থাকবে, যেহেতু সায়েন্স নিয়ে পড়ছো অ্যান্ড কেমিস্ট্রি ইজ আ মাস্ট হ্যাভ সাবজেক্ট, সেখানে অবশ্যই একটা পিরিয়ডিক টেবিল কিন্তু কিনে নেবে। পিরিয়ডিক টেবিল কিনতে কেউ ভুলবে না। যখনই যেখান থেকে বইপত্র কিনবে তার সঙ্গে একটা পিরিয়ডিক টেবিল অবশ্যই কিনে নেবে, অফলাইনে কেন অনলাইনে কেন, এখন তো সব জায়গাতেই পাওয়া যায়। সো অবশ্যই একটা পিরিয়ডিক টেবিল ছোট সাইজ হোক বড় সাইজ হোক কিনে রাখবে, এটা আমার স্ট্রং রেকমেন্ডেশন থাকবে, যেটা তোমরা পড়ার টেবিলের পাশে কোথাও একটা লাগিয়ে রাখবে। পিরিয়ডিক টেবিল প্রচুর তোমাদের হেল্প করবে এলিমেন্টের পজিশন বুঝতে এবং তাদের প্রপার্টিকে প্রেডিক্ট করতে। সো পিরিয়ডিক টেবিল কে কিনলো আমি কিন্তু ক্লাসে জিজ্ঞেস করবো, ঠিক আছে? এটাও একটা কোয়েশ্চেন থাকবে যে পিরিয়ডিক টেবিল তোমরা কে পারচেজ করলে। পিরিয়ডিক টেবিল পারচেজ করা কিন্তু ম্যান্ডেটরি কেমিস্ট্রি পড়তে গেলে, ঠিক আছে? একটাই টেবিল কেমিস্ট্রিতে, পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? বেশ গুড। তো চলে আসছি এর মেন ড্রব্যাক গুলো কি ছিল মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের। এখন যে মডার্ন পিরিয়ডিক টেবিল আছে যেটা কেনার কথা বললাম, তারও অনেক ড্রব্যাক আছে, কিন্তু সেটা স্টিল অনেক বেশি মডিফাইড, অনেক বেশি আপ টু ডেট। তখন মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের যে ড্রব্যাক গুলো ছিল, কি ড্রব্যাক ছিল একবার দেখে নেওয়া যাক। প্রথমটা ছিল হাইড্রোজেনের পজিশন নিয়ে ডিসপিউট রয়ে গেছে। হাইড্রোজেনকে তাই ডিসপিউটেড এলিমেন্টও বলা হয়, ঠিক আছে? হাইড্রোজেনের পজিশন নিয়ে কি রয়ে গেছে? হাইড্রোজেনের পজিশন নিয়ে যথেষ্ট ডিসপিউট রয়ে গেছে, তাই হাইড্রোজেনকে ডিসপিউটেড এলিমেন্ট বলা হয়। এই ডিসপিউটটা স্টিল প্রেজেন্ট, মানে মডার্ন পিরিয়ডিক টেবিলে এই ডিসপিউটটা আছে, ঠিক আছে? কেন ডিসপিউট হয়ে গেছে এগুলো আমরা ডিটেলে যখন পিরিয়ডিক টেবিলের ডিটেলে ঢুকবো আস্তে আস্তে ডিসকাস করবো। হাইড্রোজেন বলে একটা চ্যাপ্টারও ছিল যেখানে এই ডিসকাশনটা ছিল, যদিও চ্যাপ্টারটা কারেন্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, রিডিউস সিলেবাসে চ্যাপ্টারটা নেই, বাট হাইড্রোজেনের পজিশনটা নিয়ে কেন কি ডিসপিউট ছিল আমরা আস্তে আস্তে যখন চ্যাপ্টারের মধ্যে ঢুকবো, লাইভ ক্লাসগুলোতে আসবো,
তখন সেটা নিয়ে ডিটেলে ডিসকাশন করব। 1 নম্বর ড্রব্যাক, পজিশন অফ হাইড্রোজেন ইজ স্টিল ডিসপিউটেড। সেকেন্ড ড্রব্যাক, অ্যানোমালাস পেয়ার। অ্যানোমালাস পেয়ার মানেটা কি ভালো করে বুঝবে, এই ড্রব্যাকটা ভেরি ইম্পর্টেন্ট। বলছে মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল সাজাচ্ছেন, দেখি আমাকে আনসার দাও, ভালো করে শুনে আনসারটা দেবে, কোশ্চেনটা ভালো করে শোনো দিয়ে আনসার দাও। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল সাজাচ্ছেন, সো পিরিয়ডিক টেবিল সাজাচ্ছেন কোন প্যারামিটারের উপর বেস করে বলো? প্যারামিটারের উপর বেস করে পিরিয়ডিক টেবিলটা সাজানো হচ্ছে অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডার, রাইট? কার ইনক্রিজিং অর্ডার? অ্যাটমিক মাস। অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে লেফট টু রাইটে সাজাচ্ছেন, এন্ড যখন প্রপার্টি রিপিট হচ্ছে তাকে আবার নিচে নিচে লিস্ট ডাউন করছেন। এমনিতে লেফট টু রাইটে কিভাবে সাজাচ্ছেন? অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে, ছোট থেকে বড় অ্যাটমিক মাস এই অর্ডারে উনি সাজাচ্ছেন এলিমেন্ট গুলোকে, এন্ড যেখানে যেখানে প্রপার্টি সিমিলারিটি আসছে তাদেরকে নিচে 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 লিস্ট ডাউন করছেন। এইভাবে পুরো টেবিলটা অ্যারেঞ্জ হচ্ছে, রাইট? তাহলে অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে যদি সাজানো হয় তাহলে প্রথমে কোন এলিমেন্ট আসার কথা? যার লোয়ার অ্যাটমিক মাস। পরে কোন এলিমেন্টের থাকার কথা? যার হায়ার অ্যাটমিক মাস। তো এবার দেখা যাক একটা পার্টিকুলার পেয়ারকে, আর্গন পটাশিয়াম। আর্গনের অ্যাটমিক মাস 39.9, দ্যাট ইজ 40, আর পটাশিয়ামের অ্যাটমিক মাস 39.1, দ্যাট ইজ 39, রাফলি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে তুমি বলো, তোমরা এটা ইজি গেস, ক্লিয়ারলি লেখাই আছে ডেটা। সো আর্গনের অ্যাটমিক মাস যদি 40 হয়, পটাশিয়ামের অ্যাটমিক মাস যদি 39 হয়, তাহলে অ্যাটমিক মাসের ছোট থেকে বড়তে সাজাতে গেলে কাকে আগে রাখার কথা? অবভিয়াসলি যার ছোট অ্যাটমিক মাস পটাশিয়ামকে আগে রাখার কথা, আর্গনকে পরে রাখার কথা। কিন্তু কিন্তু এখানেই ড্রব্যাকটা হলো। কি ড্রব্যাক? কে কে গেস করলে? কিছু আসছে নাকি গেসিং পাওয়ার? কমন সেন্স কি বলছে? কমন সেন্স কি বলছে? কিন্তু অ্যানোমালাস পেয়ার মানেটা কি? যখন অ্যাকচুয়ালি সাজানো হলো দেখা গেল লোয়ার অ্যাটমিক মাস ওয়ালা পটাশিয়ামকে যদি আগে রাখতে হয়, তাহলে তার উপরে নিচে যে এলিমেন্ট গুলো থাকছে তার লিস্টের এলিমেন্ট গুলোর সঙ্গে সে বসতে পারছে না। পটাশিয়ামের সঙ্গে সিমিলার প্রপার্টিতে থাকে লিথিয়াম, সোডিয়াম, এরা থাকে, এরা অ্যালকালি মেটাল। তো পটাশিয়ামকে যদি এদের সঙ্গে রাখতে হয়, কারণ পটাশিয়াম অ্যালকালি মেটাল, সো সেম প্রপার্টিতে আমি লিস্ট ডাউন করছি। এখানে দুটো জিনিস কিন্তু ভালো করে ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে লিস্ট ডাউন করছি কেন, আর একটা হচ্ছে লিস্ট ডাউন করার ক্রাইটেরিয়া। সো ফার্স্ট কোশ্চেনের আনসার কি? লিস্ট ডাউন করছি কেন? যাতে সিমিলার প্রপার্টি ওয়ালা এলিমেন্টে স্টাডি করতে সুবিধা হয়, তাই সিমিলার প্রপার্টি এলিমেন্টের এক জায়গায় লিস্ট ডাউন করছি। আর কি ক্রাইটেরিয়ার উপর বেস করে করছি? লিস্ট ডাউন করছি একটা ক্রাইটেরিয়া, একটা প্যারামিটারের উপর বেস করে। ওই প্যারামিটারটা হচ্ছে অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে এলিমেন্টে সাজানো হচ্ছে। সো মেন পারপাসটা ছিল সিমিলার এলিমেন্টদেরকে একসাথে রাখা। সো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অল অ্যালকালি মেটালস, এদেরকে একসাথেই রাখতে হবে, তাই একটাই গ্রুপে রাখা হবে। সিমিলারলি আর্গন হচ্ছে নোবেল গ্যাস। সো নোবেল গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন। সো এদেরকে অবভিয়াসলি তাদের সঙ্গে রাখতে হবে যারা নোবেল গ্যাস। তো তাদের সঙ্গে যদি রাখা হয়, এইভাবে যদি রাখা হয়, পটাশিয়ামকে তার সিমিলার প্রপার্টি ওয়ালা এলিমেন্ট অ্যালকালি মেটালদের সঙ্গে, আর্গনকে তার সিমিলার প্রপার্টি ওয়ালা এলিমেন্ট নোবেল গ্যাসের সঙ্গে যদি এইভাবে রাখা হয়, তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর্গনের পজিশন আগে চলে আসছে, যদিও অ্যাটমিক মাস ওর বেশি, ওর পরে আসার কথা। ছোট থেকে বড় সাজালে ওর পরে আসার কথা, কিন্তু আর্গনের অ্যাটমিক মাস বেশি হওয়া সত্ত্বেও আর্গন চলে আসছে থার্ড পিরিয়ডে। আর্গন চলে আসছে থার্ড পিরিয়ডের লাস্টে, পটাশিয়াম আসছে ফোর্থ পিরিয়ডের ফার্স্টে। তাহলে আর্গন থার্ড পিরিয়ডের লাস্টে এলো, পটাশিয়াম ফোর্থ পিরিয়ডের ফার্স্টে এলো, মানে আর্গন তো আগে প্লেসড হয়ে গেল না। সিমিলার প্রপার্টিওয়ালা এলিমেন্টের সঙ্গে আর্গনকে প্লেস করতে গেলে ও আগে প্লেস হয়ে যাচ্ছে, যদিও ওর অ্যাটমিক মাস বেশি, ওর পরে প্লেস হওয়ার কথা। সো দিস ইজ দ্য অ্যানোমালাস পেয়ার। এটা কেন হলো এরকম? মেন্ডেলিভ কুডন্ট এক্সপ্লেন। মডার্ন পিরিয়ডিক টেবিল এটাকে এক্সপ্লেন করা হয়, বাট মেন্ডেলিভ কুডন্ট এক্সপ্লেন। সো দ্যাট ইজ আ ভেরি হিউজ ড্রব্যাক, যে সাজাচ্ছি যে ক্রাইটেরিয়ার উপর বেস করে আর সাজাচ্ছি যে কারণে, এই দুটো কন্ট্রাডিক্ট করে গেল। সাজাচ্ছি অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে, সেটাকে মেনটেন করতে গেলে যে পারপাসে সাজাচ্ছি সেটা ব্রেকডাউন হয়ে যাবে। যে পারপাসে সাজাচ্ছি সিমিলার প্রপার্টিকে লিস্ট ডাউন করবে এক জায়গায়, সেই পারপাসটাকে মেনটেন করতে গেলে প্যারামিটারটা ভায়োলেট হয়ে যাচ্ছে, সেই কন্ট্রাডিকশনটা তৈরি হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ আ মেজর ড্রব্যাক, মেজর ড্রব্যাক, যেটা মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে দেখতে পাওয়া গেল। নেক্সট ড্রব্যাক, পজিশন অফ আইসোটোপস। এটা একটা ইম্পর্টেন্ট ড্রব্যাক।
অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ পিরিয়ডিক ল অ্যাটমিক মাস ডিফারেন্ট হলে অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজানো হচ্ছে সমস্ত এলিমেন্টদের। আইসোটোপসের অ্যাটমিক মাস ডিফারেন্ট। ফর এক্সাম্পল, কার্বনেরই দুটো আইসোটোপ হয়, তিনটে আইসোটোপ হয়। পপুলার দুটো আইসোটোপ হচ্ছে কার্বন 12 and কার্বন 14। সো কার্বন 12 এলিমেন্টার অ্যাটমিক মাস 12, কার্বন 14 এলিমেন্টার অ্যাটমিক মাস 14। সো দুটো ডিফারেন্ট অ্যাটমিক মাস। তাহলে নিশ্চয়ই কার্বন 12 এর জন্য একটা সেপারেট প্লেস থাকা উচিত, কার্বন 14 এর জন্য একটা সেপারেট প্লেস থাকা উচিত, কারণ অ্যাটমিক মাসেরই ইনক্রিজিং অর্ডার এলিমেন্টে সাজানো হচ্ছে। কিন্তু সব কার্বনদের all isotopes of carbon are placed in a single position। তাহলে কার্বনের তো খারাপ লাগবেই। কেন খারাপ লাগছে? যে মেন্ডেলিভ সাজাচ্ছেন অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে। সো 12 কার্বনের যে পজিশন হওয়ার কথা 14 কার্বনের অন্য একটা পজিশন হওয়ার কথা, কারণ তাদের অ্যাটমিক মাস ডিফারেন্ট আর অ্যাটমিক মাসের ছোট থেকে বড় এই অর্ডারে সাজানো হচ্ছে। কিন্তু সব কার্বনদেরকে একই জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। বলছে না, আইসোটোপসের জন্য সেপারেট কোনো জায়গা নেই, দেয়ার আইসোটোপস। তো এখানে এগেন একটা অ্যানোমালি তৈরি হচ্ছে, একটা ডিসক্রিপেন্সি তৈরি হচ্ছে। পিরিয়ডিক টেবিলের ড্রব্যাক মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের। নেক্সট পয়েন্ট কি? সিমিলার এলিমেন্টদেরকে সেপারেট গ্রুপে রেখে দিয়েছে, ডিসিমিলার এলিমেন্টদেরকে সেম গ্রুপে রেখে দেওয়া হয়েছে। এটাও একটা সমস্যা তৈরি হয়েছে টেবিলটাতে, যে বেশ কিছু সিমিলার প্রপার্টির এলিমেন্ট, তাদেরকে যেমন কপার আর মার্কারি, তাদের প্রপার্টিতে যথেষ্ট সিমিলারিটি আছে, কপার মার্কারি, বাট তাদেরকে ডিফারেন্ট পজিশন দেওয়া হয়েছে। একবার দেখে নেওয়া যাক ডিফারেন্ট পজিশনটা। সো কপারের পজিশন আছে এরকম জায়গায় গ্রুপ 1-এ, গ্রুপ 1-এ কপার এর পজিশন আছে, গ্রুপ 1 এর মধ্যে কপারের পজিশন আছে। মার্কারির পজিশন আছে অন্য পজিশনে। মার্কারির পজিশন কিন্তু গ্রুপ 1-এ নেই। গ্রুপ 1-এ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কপার, সিলভার, গোল্ড। অন্যগুলো আছে, অন্যগুলো অ্যালকালি মেটাল, তার সঙ্গে কয়েনেজ মেটাল হিসেবে যেগুলো আছে কপার, সিলভার, গোল্ড। মার্কারি কোথায় আছে দেখো, মার্কারি এই পজিশনে আছে। তার মানে কপার আর মার্কারির প্রপার্টিতে যথেষ্ট, কপার মার্কারির প্রপার্টিতে যথেষ্ট সিমিলারিটি থাকার পরেও কপারকে অন্য গ্রুপে রাখা হয়েছে, মার্কারিকে অন্য গ্রুপে রাখা হয়েছে। সিমিলার প্রপার্টিকে ডিসিমিলার গ্রুপ করে দেওয়া হয়েছে। আবার উল্টোটাও হয়েছে, ডিসিমিলার প্রপার্টি তাদেরকে সেম গ্রুপে রাখা হয়েছে। যেমন এই অ্যালকালি মেটালদের, এই যে অ্যালকালি মেটাল গুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই অ্যালকালি মেটাল এরা হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, এদেরকেও গ্রুপ 1-এ রাখা হয়েছে। আবার কপার, সিলভার, গোল্ড এরা অতটা রিঅ্যাক্টিভ মেটাল না, দে আর কয়েনেজ মেটাল, তুলনামূলক লেস রিঅ্যাক্টিভ মেটাল। এদেরকেও দুজনের মধ্যে প্রপার্টির হিউজ ডিফারেন্স, কিন্তু স্টিল এদেরকে সেম গ্রুপে রাখা হয়েছে, কারণ এদের সবারই ভ্যালেন্সি জাস্ট 1, একটাই পয়েন্টে সিমিলারিটি আছে, ভ্যালেন্সি 1। তো এই ভ্যালেন্সি 1 এই একটাই সিমিলারিটি থাকার জন্য, যদিও বাকি সব প্রপার্টি ডিসিমিলার, স্টিল অ্যালকালি মেটাল দে আর দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল, তাদেরকে যে গ্রুপে রাখা হয়েছে অবশ্যই সেম গ্রুপে কপার, সিলভার, গোল্ডকে রাখা ঠিক হয়নি, লজিক্যাল হয়নি। কিন্তু ভ্যালেন্সি 1 এই পয়েন্ট থেকে তাদেরকেও সেম গ্রুপে রেখে দেওয়া হয়েছে। সো এগুলো ছিল মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের স্ট্রং ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, সো এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো কি কি বলছে, এই যে যেটা বললাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকালি মেটালস, এদেরকে রাখা হয়েছে লেস রিঅ্যাক্টিভ কয়েনেজ মেটালদের সঙ্গে, কপার, সিলভার, গোল্ড। এদের প্রপার্টি ডিফারেন্ট, শুধুমাত্র এদের ভ্যালেন্সি সেম। এদের একটাই সিমিলারিটি, সেটা হচ্ছে এদের সেম ভ্যালেন্সি, সেম ভ্যালেন্সি +1। এই একটাই সিমিলারিটির কারণে এদেরকে রেখে দেওয়া হলো, এই একটাই সিমিলারিটির কারণে এদেরকে রেখে দেওয়া হলো সেম গ্রুপের মধ্যে, যদি এদের বাকি অন্য অনেক প্রপার্টি হচ্ছে ডিসিমিলার। রাইট, সো দিস আর দ্য ডিসক্রিপেন্সি অর ডিসঅ্যাডভান্টেজেস ইন দ্য মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। সো এই জায়গাটা অবধি আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে এন্ড তোমরা বুঝতে পারছো। আস্তে আস্তে আমরা মডিফিকেশনস এর দিকে এগোচ্ছি। মডিফিকেশনস কেন হলো মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের, লটা কেমন ভাবে মডিফাই হলো, লটাকে কি বলা হলো, মডার্ন পিরিয়ডিক লটা কি হলো, কি চেঞ্জেস হলো, সেইটা নিয়ে এবার একটু ফোকাস করা যাক। সো সায়েন্টিস্ট মোজলে বাই দ্যাট টাইম, আমি কিন্তু তোমাদের একদম টাইম লাইন ক্রোনোলজিক্যালি পুরো জিনিসটা প্রেজেন্ট করছি যাতে একটু ইন্টারেস্ট গ্রো করে। ঠিক আছে, তো এই অবধি মেন্ডেলিভ তো একটা টেবিল রেডি করলেন, ডোবেরেইনার ফলোড বাই নিউল্যান্ড, মাঝখানে আরো বেশ কয়েকজন সায়েন্টিস্ট ছিলেন, এন্ড ফাইনালি মেন্ডেলিভ। সেখানে তোমাদের একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, মেন্ডেলিভ ছাড়াও আরো একজন সায়েন্টিস্ট ছিলেন লোথার মেয়ার বলে। ঠিক আছে, তো উনিও সিমিলার ওয়েতে পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিক ল ফ্রেম করার চেষ্টা করেছিলেন, কিন্তু মেন্ডেলিভ আগে রেকগনাইজড হয়ে গেছিলেন। ওনার প্রপোজিশন, ওনার যে প্রপোজাল ছিল পিরিয়ডিক ল এর, সেটা সায়েন্টিফিক ওয়ার্ল্ডে আগে প্রপোজড হয়েছিল।
তো সেই কারণে টোটাল ক্রেডিট মেন্ডেলিফের কাছে চলে যায়, অ্যান্ড অন্য সায়েন্টিস্ট তার কাছে অতটা ক্রেডিট পৌঁছায় না। যদিও দুজন সায়েন্টিস্টই সেপারেটলি তাদের নিজের নিজের পজিশনে সেপারেট পজিশনে বসে সেম ওয়েতে সেম লয় ডিসকভার করেছিলেন, কিন্তু মেন্ডেলিফ বেশি হাইলাইটেড হয়ে যান তার কারণ মেন্ডেলিফ আগে প্রপোজালটা আসে। মেন্ডেলিফের তরফ থেকে লয়ের প্রপোজাল আগে আসে, অন্য সায়েন্টিস্ট থেকে লয়ের প্রপোজাল পরে আসে। তো এখানে কিন্তু শুধুমাত্রই একটা ল বানানো বলো বা যে কোনো একটা কাজ করাটাই ইম্পর্টেন্ট না, কাজটাকে ফার্স্ট করতে পারলে, যদি একটু ফার্স্ট ফরওয়ার্ড ওয়েতে করতে পারা যায়, সেখানেও কিন্তু ক্রেডিটের এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমরা সবাই মেন্ডেলিফকে চিনে নিলাম, অন্য সায়েন্টিস্টের নামও মনে রাখলাম না, কোনো বইতেও লেখা রইল না। যদিও দুজন সায়েন্টিস্টই সেপারেটলি তাদের নিজের নিজের পজিশনে বসে সেম ল, সেম ট্যালেন্টের থ্রু দিয়ে, সেম ব্রেনকে ইউজ করে সেম ওয়েতে ডিসকভার করেছিলেন, কেউ একটু আগে কেউ একটু পরে। যিনি আগে ডিসকভার করলেন ক্রেডিট ওনার কাছে চলে গেল, যিনি পরে ডিসকভার করলেন ওনার নাম হিস্ট্রি মনে রাখলো না। তো কি শিখলে এখান থেকে জানাতে ভুলবে না, জিজ্ঞেস করবো লাইভ ক্লাসে এই গল্পটা কার কার মনে আছে। বেশ, চলে আসছি মোজলের এক্সপেরিমেন্টে। সো মোজলে একটা এক্সপেরিমেন্ট করলেন, এক্স-রে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা কিরকম ছিল একটু ব্রিফলি বলে দিচ্ছি, ভালো করে আমাকে একটু ফলো করো। আলাদা করে ডায়াগ্রামে ড্র করিনি কারণ সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদেরকে আমি স্কিমেটিক্যালি প্রেজেন্টেশনের থ্রু দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে কেমন করে এক্সপেরিমেন্টটা ছিল। এক্সপেরিমেন্টটা ছিল এরকম যে একটা মেটাল প্লেট থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্লেট নেওয়া হচ্ছিল, আর সেই প্লেটের উপরে ইলেকট্রন দিয়ে বোমবার্ড করা হচ্ছিল। প্লেট নেওয়া হয়েছে, প্লেটের উপরে কি করা হচ্ছে, ইলেকট্রন দিয়ে বোমবার্ড করা হয়েছে। ইলেকট্রন যেই এসে প্লেটগুলোতে হিট করছে, প্লেটের কি আছে, প্লেটের সারফেসে প্রচুর অ্যাটম আছে, ওই পার্টিকুলার এলিমেন্টের যে এলিমেন্টের প্লেট নেওয়া হয়েছে, যে এলিমেন্ট নেওয়া হয়েছে ব্লক, ঠিক আছে, যে এলিমেন্টের ব্লক নেওয়া হয়েছে, সোডিয়াম পটাশিয়াম যে এলিমেন্টের ব্লক নেওয়া হয়েছে, সেই সমস্ত এলিমেন্টের ব্লকের উপরে ইলেকট্রন দিয়ে বোমবার্ড করাতে ওই বোমবার্ডমেন্টের ফলে ওই এলিমেন্টটা থেকে এক্স-রে বেরোতে শুরু করে। এক্স-রে, ঠিক আছে, ওই এক্স-রে ফ্রিকোয়েন্সি, যে এক্স-রে গুলো বেরোচ্ছিল, ওই এক্স-রে ফ্রিকোয়েন্সির রুট ওভারের সঙ্গে মোজলে প্লট করেন ফ্রিকোয়েন্সির রুট ওভারের সঙ্গে কোন ফ্রিকোয়েন্সি, যে এমিটেড এক্স-রে গুলো ছিল, এমিটেড এক্স-রে, সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে মোজলে প্লট করেন অ্যাটমিক নাম্বারকে। সো একবার মনে পড়িয়ে দিই জাস্ট অ্যাটমিক নাম্বার কি। অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস। অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস, রাইট? তো নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস এক্স অ্যাক্সিসে, এবং যে এক্স-রে গুলো ইলেকট্রনের বোমবার্ডমেন্টের ফলে বেরোচ্ছিল প্রত্যেকটা এলিমেন্ট থেকে সেপারেটলি যখন বোমবার্ড করা হয়েছিল, তখন যে ইলেকট্রনগুলো বেরোচ্ছিল, যে ইলেকট্রনগুলো দিয়ে বোমবার্ড করতে যে এক্স-রে গুলো বেরোচ্ছিল, সেই এক্স-রে ফ্রিকোয়েন্সির রুট ওভার সে আছে ওয়াই অ্যাক্সিসে। সো এমিটেড এক্স-রে ফ্রিকোয়েন্সির রুট ওভার দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিসে, আর এলিমেন্টের অ্যাটমিক নাম্বারটা এক্স অ্যাক্সিসে। এই অবস্থায় প্লট করলে কি দেখা যায়, একটা স্ট্রেট লাইন পাওয়া যায় পাসিং থ্রু অরিজিন। সো ভালো করে বুঝবে, এলিমেন্টের উপরে ইলেকট্রন দিয়ে বোমবার্ড করাতে এক্স-রে বেরিয়েছে, ওই এক্স-রে ফ্রিকোয়েন্সির সঙ্গে প্লট হচ্ছে, এক্স-রে ফ্রিকোয়েন্সির রুট ওভারের সঙ্গে এলিমেন্টের অ্যাটমিক নাম্বারে প্লট হচ্ছে, সেই প্লট স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে। মানেটা কি, মানেটা হচ্ছে অ্যাটমিক নাম্বারের সঙ্গে যদি প্রত্যেকটা এলিমেন্টের প্লট করা হয়, সেই প্লট স্মুথ ট্রেন দেখাচ্ছে, দ্যাট ইজ স্ট্রেট লাইন দেখাচ্ছে। যার মানে হলো অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ দ্য নাম্বার অফ প্রোটন ইন দ্য নিউক্লিয়াস, এটা অনেক বেশি ফান্ডামেন্টাল প্রপার্টি দ্যান অ্যাটমিক মাস। মোজলে তার পিরিয়ডিক লরে বলেছেন অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে এলিমেন্টের সাজানো হলে তাদের প্রপার্টি একটা সার্টেন ইন্টারভ্যালের পরে রিপিট হবে। সো মোজলের এক্সপেরিমেন্ট কি দাবি করলে, এখানে কি মডিফিকেশনস এর প্রপোজাল দিল, কি গেস করতে পারছো? যে অ্যাটমিক মাস নয়, যদি সাজাতেই হয় এলিমেন্টদেরকে অ্যাটমিক মাসের অর্ডারে কেন সাজাবো, যেটা অতটা ফান্ডামেন্টাল নয়। যদি সাজাতেই হয় এলিমেন্টদেরকে, তাহলে ফান্ডামেন্টাল প্রপার্টির উপর বেস করে সাজাবো না। কি সেই ফান্ডামেন্টাল প্রপার্টি? মোজলে এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে প্রুফ করলেন অ্যাটমিক নাম্বার হলো সেই ফান্ডামেন্টাল প্রপার্টি। কারণ অ্যাটমিক নাম্বারের সঙ্গে যদি প্রত্যেকটা এলিমেন্টের বডি থেকে এমিটেড এক্স-রে ফ্রিকোয়েন্সির রুট ওভারকে প্লট করা হয়, সেখানে স্মুথ ট্রেন দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? স্মুথ ট্রেন, স্ট্রেট লাইন। সো এই এক্সপেরিমেন্টের পরে এটা ক্লিয়ার কাট প্রুফ হয়ে গেল যে আর অ্যাটমিক ওয়েটের কোনো ব্যাপার নেই, অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে এলিমেন্টদের সাজানো উচিত, বিকজ অ্যাটমিক নাম্বার হলো অনেক বেশি ফান্ডামেন্টাল, দ্যাট ইজ নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস। এই প্যারামিটারটা অনেক বেশি ফান্ডামেন্টাল প্রপার্টি অ্যাটমের। তাই যদি সাজাতেই হয়
সিস্টেমেটিক্যালি স্টাডি করার জন্য, অর্গানাইজ ওয়েতে স্টাডি করার জন্য যদি সাজাতেই হয়, ফান্ডামেন্টাল প্রপার্টি অনুযায়ী সাজানোই ভালো। এটা তো কমন সেন্সের ব্যাপার, আগেও অনেকবার বলেছি, কেমিস্ট্রি হলো কমন সেন্স। সো ফান্ডামেন্টাল প্রপার্টি অনুযায়ী যদি সাজানো হয় তাহলে নিশ্চয়ই সেই অ্যারেঞ্জমেন্টটা অনেক বেটার সায়েন্টিফিক অ্যারেঞ্জমেন্ট হবে। আর সেখান থেকে স্টার্ট হলো মডার্ন পিরিয়ডিক টেবিলের জার্নি। সো মডার্ন পিরিয়ডিক লটা কি বললো? সেম টু সেম, শুধু মডিফাই হয়ে গেছে অ্যাটমিক ওয়েটের জায়গায় অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে যদি এলিমেন্টদের লেফট টু রাইটে সাজানো হয় তাহলে একটা সার্টেন পিরিয়ডের পরে, সার্টেন ইন্টারভেলের পরে এলিমেন্টের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি ভ্যারি করবে। দ্য ফিজিক্যাল and chemical properties of the elements are periodic functions of their atomic কি atomic weight। atomic weight এখনো কে কে ভাবছে? আর their atomic number। physical and chemical properties of elements are periodic functions of their, say with me, atomic number। clear? So atomic number হয়ে গেল অনেক বেশি ফান্ডামেন্টাল প্রপার্টি। গুড। সো দিস ইজ দ্য মডার্ন পিরিয়ডিক ল এন্ড তার রেসপেক্টে এখন যেভাবে পিরিয়ডিক টেবিলকে সাজানোটা দেখবো, দ্যাট ইজ মডার্ন পিরিয়ডিক টেবিলের অরিজিন। সো মডার্ন পিরিয়ডিক টেবিলে কি করে সাজানো হচ্ছে দেখো ভালো করে। এলিমেন্টদেরকে সাজানো হলো তাদের ইনক্রিজিং অ্যাটমিক নাম্বারে, মেইনটেনিং দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য অ্যাটমকে মেইনটেইন করে। অ্যাটমিক নাম্বার মানেটা কি? এখানে দেখো ভালো করে রিলেশনটা দেখে নাও। অ্যাটমিক নাম্বার মানেটা কি? অ্যাটমিক নাম্বার মানে, অ্যাটমিক নাম্বারটা হচ্ছে, অ্যাটমিক নাম্বার জিনিসটা কি আসছে? অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস। সো অ্যাটমিক নাম্বার Z হচ্ছে নাম্বার অফ প্রোটনস। আবার নাম্বার অফ প্রোটনস মানে কি? অ্যাটম যেহেতু নিউট্রাল তার মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। তার মানে প্রোটন গুলোর অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজানো মানে, প্রোটনের নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজানো মানে, ইলেকট্রনের নাম্বারের ইনক্রিজিং অর্ডারে সাজানো মানে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সাজানো। ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সাজানো। এই ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কথাটাকেই বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন। কেন ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী সাজানোর কথা হলো? কারণ অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং ওয়েতে সাজানো মানে, প্রোটন নাম্বারের ইনক্রিজিং ওয়েতে সাজানো মানে, ইলেকট্রন নাম্বারের ইনক্রিজিং ওয়েতে সাজানো মানে, ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কেমন ভাবে আছে, নিউক্লিয়াসের চারপাশে কোন শেলে কটা ইলেকট্রন ঘুরছে সেই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সাজানো মানে ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজ সাজানো। সো মডার্ন পিরিয়ডিক টেবিলের পুরো সাজানোর প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনের প্যাটার্ন অনুযায়ী সাজানোটা শুরু হলো। সো অবভিয়াসলি এর জন্য ইলেকট্রনিক কনফিগারেশনস এর ডিটেইলসটা জানতে হবে, যেটা কিনা আমরা লাইভ ক্লাসে সেকেন্ড চ্যাপ্টার স্ট্রাকচার অফ অ্যাটমে জানবো পুরোপুরি ভাবে। কারণ এখানে ইলেকট্রনিক কনফিগারেশনস পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক কনফিগারেশনস, ইলেকট্রন এতদিন পর্যন্ত জানতে ইলেকট্রন হলো ডট। ইলেকট্রন মানে একটা মেবি ছোট্ট সার্কেল বা ছোট্ট স্ফিয়ার, ভেরি স্মল, ভেরি টাইনি মাইক্রোস্কোপিক স্ফিয়ার। ইলেকট্রন মেবি হয়তো গোল, একটা পার্টিকেলের মতন। ইলেকট্রনের সেন্সটাই হচ্ছে একটা পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল। কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে আমরা দেখব, which is the chapter number 2 in 11th chemistry, ওই চ্যাপ্টারে আমরা জানবো ইলেকট্রন অ্যাকচুয়ালি কিন্তু শুধু পার্টিকেল নয়, ইলেকট্রনের মধ্যে ডুয়াল ক্যারেক্টার আছে। কি সেই ক্যারেক্টার জানতে হলে লাইভ ক্লাসে কিন্তু জয়েন করতেই হবে। লাইভ ক্লাসে জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব শিগগির কল করো, ঠিক আছে? কারণ ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট কেমন, ইলেকট্রন অ্যাকচুয়ালি কি জেনে এসেছি এতদিন পার্টিকেল, তার মধ্যে আর কি কি ক্যারেক্টার আছে। বলছি ইলেকট্রনেরও নাকি ডুয়াল ক্যারেক্টার আছে। আচ্ছা আমাদের মধ্যেও কি একটু একটু ডুয়াল ক্যারেক্টার আছে? আমরা কি স্কুলে যেরকম বিহেভ করি বাড়িতে এক্স্যাক্টলি সেরকম বিহেভ করি, নাকি একটু অন্যরকম বিহেভ করি? আবার বন্ধুদের সামনে যেরকম বিহেভ করি রিলেটিভদের সামনে কি সেরকমই বিহেভ করি, নাকি বিহেভিয়ারে চেঞ্জেস আসতে শুরু করে? ডুয়াল ক্যারেক্টার কি শুধু একলা ইলেকট্রনের আছে, নাকি আমাদের মধ্যেও টু সাম এক্সটেন্ট আছে? কোচিং ক্লাসে যেরকম বিহেভ করি স্কুলে কি এক্স্যাক্টলি সেরকম বিহেভ করি? খেলার মাঠে কি সেরকমই বিহেভ করি? মুভি হলে কি সেরকমই বিহেভ করি কি? নাকি আর ডেটিং এ গেলে, অনেকেই যাও ডেটিং এ, এমন কি ব্যাপার? সো ডেটিং এ গেলেও কি একই রকম বিহেভিয়ার আসে? সো বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় অ্যাকর্ডিং টু সিচুয়েশন। ইলেকট্রনস ইজ জাস্ট লাইক দ্যাট। ইলেকট্রনস এর বিহেভিয়ারও চেঞ্জেস হতে থাকে অ্যাকর্ডিং টু সিচুয়েশন। একটা তো জানি পার্টিকেল নেচার ইলেকট্রনের, একটা নেচার কি অবশ্যই জানবো অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসে, ইন দ্য লাইভ ক্লাস। বেশ, এবার পিরিয়ডিক টেবিলের আরেকটু ডিটেইলটা দেখে নিই কি বলছে। সো পিরিয়ডিক টেবিলের গ্রুপগুলোকে এবার ক্লাসিফাই করা হলো। গ্রুপ 1 এ কাদেরকে রাখা হলো? এখন মডার্ন পিরিয়ডিক টেবিল এখানে বলে দিই, মডার্ন পিরিয়ডিক টেবিলে এখন টোটাল হয়ে গেল 7 পিরিয়ড, যেটা মেন্ডেলিফের টাইমেও ছিল। আর গ্রুপ
18 গ্রুপস হয়ে গেল, 18 সেপারেট কলামস, দ্যাট ইজ 18 গ্রুপস। অর্থাৎ এইভাবে 18 গ্রুপস আছে, 18 গ্রুপস আর দেয়ার ইন দিস ওয়ে এন্ড 7 পিরিয়ডস আর দেয়ার ইন দিস ওয়ে। এইভাবে তৈরি হলো পুরো পিরিয়ডিক টেবিলটা। অনেকেই হয়তো জানতে চাইছো স্যার নিচেও পিরিয়ডিক টেবিলে দেখেছো, অনেকে হয়তো কিনেও ফেলেছো বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখেছো বা ক্লাস 10 এর বইটাকে একটু ভালো করে পড়েছিলে যখন তখন দেখেছিলে। স্যার নিচেও দুটো রো থাকে, মেন টেবিলটার নিচেও দুটো রো থাকে, আর টেবিলটা একদম বক্সের মতন দেখতে হয় না। কেমন দেখতে হয় ডিটেলে আসছি, একটুখানি ধৈর্য ধরো। তার আগে একবার গ্রুপগুলো সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দিই। গ্রুপ 1, এইখানে যে এলিমেন্ট গুলো থাকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিথিয়াম, সোডিয়াম, সবার আগে থাকে হাইড্রোজেন, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। মুখস্থ রাখতে হবে কিন্তু, এমন নয় যে বই দেখে দেখে করতে হবে। গ্রুপ ওয়াইজ এলিমেন্টের নাম মেমোরাইজ করতে হবে। বলো আমার সাথে, সে উইথ মি। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। Come on, once more. Hydrogen, lithium, sodium, potassium, rubidium, cesium, francium. Once more. Video pause করো, নিজেরা বলো। Hydrogen, lithium, sodium, potassium, rubidium, cesium, francium. They are group 1A placed. Alkali metals. Group 2 তে কারা আছে? Alkaline earth metal. Alkaline earth metals. আর্থ কথাটার এখানে মানে কি? আর্থ মানে কিন্তু এখানে পৃথিবী নয়। আর্থ মানে হচ্ছে যে সমস্ত এলিমেন্ট অক্সাইড ফর্ম করে থাকে আর্থ ক্রাস্টে, অর্থাৎ ন্যাচারালি যে সমস্ত এলিমেন্ট অক্সাইড ফর্ম করে থাকে তাদেরকে আর্থ এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, অক্সাইড ফর্মিং এলিমেন্ট, দে আর দ্য আর্থ এলিমেন্টস। সো গ্রুপ 2 তে যে এলিমেন্ট গুলো আছে, কি কি এলিমেন্ট আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। সো এই সমস্ত এলিমেন্ট গুলো কি? এরা হচ্ছে তোমার অ্যালকালাইন আর্থ মেটালস, গ্রুপ 2। গ্রুপ 3 থেকে 12 এই এলিমেন্টদেরকে কি বলা হয়? 3 থেকে 12 দে আর দা ট্রানজিশন এলিমেন্টস। ট্রানজিশন এলিমেন্টস 3 থেকে 12 ট্রানজিশন এলিমেন্টস। গ্রুপ 16 অক্সিজেন দিয়ে স্টার্ট হয় গ্রুপটা, চ্যালকোজেন্স বলে। গ্রুপ 17 ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হ্যালোজেন্স বলে এদেরকে। গ্রুপ 16 এ আছে চ্যালকোজেন্স। চ্যালকোজেন্স কারা? চ্যালকোজেন্স অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, দে আর চ্যালকোজেন্স। গ্রুপ 17 হ্যালোজেন্স। গ্রুপ 18 এখানে আছে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস এরা আছে গ্রুপ 18 এ। নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস গ্রুপ 18 এ। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা টিপিক্যাল এলিমেন্ট বা নরমাল এলিমেন্ট এদের কাদেরকে বলে? গ্রুপ 1, 2 এন্ড গ্রুপ 3 থেকে 17। 1, 2 এন্ড 3 to 17 এই গ্রুপগুলোকে একসাথে বলে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। ট্রানজিশন মেটালস বা ট্রানজিশন এলিমেন্টস আগেও বলেছি, গ্রুপ 3 থেকে 12 এদেরকে বলে ট্রানজিশন এলিমেন্টস বা ট্রানজিশন মেটালস। ইনার্ট ট্রানজিশন মেটালস, ইনার্ট ট্রানজিশন মেটালস কারা? গ্রুপ 3 তে আছে। গ্রুপ 3 তে আছে দুটো সিরিজ, একটা ল্যান্থানাইডস, একটা অ্যাক্টিনাইডস। ল্যান্থানাইডস হচ্ছে ল্যান্থানাম থেকে সেরিনিয়াম, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত ল্যান্থানাইডস, আর অ্যাক্টিনাইডস হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত অ্যাক্টিনাইডস। এই ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস যাদের মনে প্রশ্ন আছে যে স্যার মেন পিরিয়ডিক টেবিলের নিচেও দুটো রো দেখতে পাওয়া যায়, ওই দুটো রোতে থাকে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস। প্রথম রোটাতে থাকে ল্যান্থানাইডস, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, পরের রোটা থাকে অ্যাক্টিনাইডস, অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম। সো মেন পিরিয়ডিক টেবিলের বডির নিচের যে রোটা আছে, মেন পিরিয়ডিক টেবিলের বডির নিচের যে রোটা আছে ওই রোটাতে কারা থাকছে? ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস, যাদেরকে একসাথে বলা হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্টস। যাদেরকে একসাথে কি বলা হচ্ছে? ইনার ট্রানজিশন এলিমেন্টস। গ্রুপ 3 তে এদের এক্সাক্ট লোকেশন হচ্ছে গ্রুপ 3 তে। গ্রুপ 3 তেই পুরো ওই নিচের টেবিলটা আছে, নিচের যে ছোট্ট টেবিলটা আছে মেন বডি থেকে সেপারেটেড, এক্ষুনি আমরা দেখবো সেটা গ্রুপ 3 তে আছে। ল্যান্থানাইডস এন্ড অ্যাক্টিনাইডস, প্রথম রোটা নিচে থাকা, নিচে যে পুরো রোটা আছে ওখানে দেখবে দুটো রো আছে, প্রথম রোটা ল্যান্থানাইডস, পরের রোটা অ্যাক্টিনাইডস। সো পিরিয়ড ওয়াইজ যদি দেখা যায়, ফার্স্ট পিরিয়ডে মাত্র দুটো এলিমেন্টস আছে, 2 এলিমেন্টস, একে বলা হয় শর্ট পিরিয়ড, শর্টেস্ট পিরিয়ড।
মাত্র দুটো এলিমেন্ট থাকে, হাইড্রোজেন আর হিলিয়াম। পিরিয়ড 2 and 3 প্রত্যেকটাতে 8টা করে এলিমেন্ট থাকে। পিরিয়ড 2 তেও 8 এলিমেন্টস, পিরিয়ড 3 তেও 8 এলিমেন্টস, এদেরকে বলে শর্ট পিরিয়ড। পিরিয়ড 4 and 5 18 করে এলিমেন্টস থাকে দুটোতেই। পিরিয়ড 4 এও 18 এলিমেন্টস থাকে, পিরিয়ড 5 এও 18 এলিমেন্টস থাকে, এদেরকে বলে লং পিরিয়ড। এন্ড পিরিয়ড 6 and 7, এটা গ্রুপ নয়, পিরিয়ড হবে। পিরিয়ড 6 and 7 32 করে এলিমেন্টস থাকে, এদেরকে বলে লংগেস্ট পিরিয়ড। দুটোতেই 32 করে এলিমেন্ট থাকে, লংগেস্ট পিরিয়ড। টোটাল এলিমেন্ট কতগুলো এইভাবে পিরিয়ডিক টেবিলে এখন অবধি? 118। ঠিক আছে, সো শর্টেস্ট পিরিয়ড দুটো এলিমেন্ট, ফার্স্ট পিরিয়ডে আছে হাইড্রোজেন আর হিলিয়াম। পিরিয়ড 2 আর 3 8টা করে এলিমেন্ট আছে প্রত্যেকটা পিরিয়ডে, শর্ট পিরিয়ড। 4 and 5 18টা এলিমেন্ট আছে, লং পিরিয়ড, প্রত্যেকটাতে 18টা করে আছে। 6 and 7 প্রত্যেকটাতে 32টা করে এলিমেন্ট আছে, 32 এলিমেন্টস আর দেয়ার ইন ইচ পিরিয়ড, 32 এলিমেন্টস আর দেয়ার ইন ইচ অফ দা পিরিয়ড 6 and 7, লংগেস্ট পিরিয়ড বলা হচ্ছে এদেরকে। সেটা হচ্ছে জাস্ট প্রত্যেকটা গ্রুপ আর প্রত্যেকটা পিরিয়ডের একটা করে নাম দেওয়া হয়েছে, তো সেই নামটা তোমাদের সামনে রিভিল করলাম যে গ্রুপগুলোকে কি নামে ডাকা হয়, কমন নেম কি, গ্রুপগুলোর কমন নেম কি, পিরিয়ডগুলোর কমন নেম কি। বেশ, সো এবারে ইলেকট্রনিক কনফিগারেশনের থ্রু দিয়ে পিরিয়ডিক টেবিল কেমন করে তৈরি হলো, এই পুরো টেবিলটা কেমন করে অ্যাকচুয়ালি তৈরি হলো। একটু আগেই বললাম ইলেকট্রনের কি খালি পার্টিকেল নেচারই আছে নাকি অন্য কোনো নেচারও আছে? চিন্তার বিষয়, কিন্তু নো ডাউট চিন্তার বিষয়, কারণ এতদিন পর্যন্ত ক্লাস 10 এর সিলেবাস অবধি যেটুকু দেখেছো, ইলেকট্রনস আর কনসিডার্ড অ্যাজ পার্টিকেলস, ইলেকট্রনস আর কনসিডার্ড অ্যাজ পার্টিকেলস। কিন্তু সত্যি চিন্তার বিষয়, ইলেকট্রনের কি একটাই নেচার আছে? একটু আগেই বললাম ডুয়াল নেচার আছে। কি সেই নেচার? অন্য নেচারটা কিরকম? ইলেকট্রন অ্যাকচুয়ালি থাকে কেমন করে? অ্যাটমের মধ্যে ইলেকট্রনের লোকেশনটা কোথায়? 1s 2s 3s 3p 4s 4p এগুলো কি? এতদিন তো জানতে ইলেকট্রন নাকি শেলে ঘোরে, অরবিটে ঘোরে, তাই নাকি? ইলেকট্রন অরবিটে ঘোরে। ইলেকট্রনের আবার অরবাইটাল জিনিসটা কি তাহলে? 1s 2s 2p এগুলো হয়তো অরবাইটাল, কেউ কেউ হয়তো একটু তো জানো। অরবাইটাল, অরবিট কি জিনিসগুলো? কেমন করে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর বেস করে পিরিয়ডিক টেবিলটা তৈরি হচ্ছে? পিরিয়ডিক টেবিলের সামনের ফ্রন্ট ভিউটা তো সত্যি সত্যি এলিমেন্টের, এর ব্যাকবোনে কে আছে জানতে হবে, জানতে হবে। দেখো পিরিয়ডিক টেবিলের অ্যাকচুয়াল ব্যাকবোনটা দেখানোর চেষ্টা করছি। এটা নরমাল একটা পিরিয়ডিক টেবিল, ইন্টারনেটে পাওয়া যায়, দোকানেও কিনতে পাওয়া যায়, যেখানে এলিমেন্ট গুলোর নাম লেখা আছে। কিন্তু এই এলিমেন্ট গুলোর নামটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের ফ্রন্ট ভিউ। এর ব্যাকবোনে কি আছে? ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনের পিরিয়ডিক টেবিল, কোন পজিশনে কোন এলিমেন্ট বসবে কে ডিসাইড করে দিচ্ছে? ইলেকট্রনিক কনফিগারেশন ডিসাইড করে দিচ্ছে। কেমন করে ডিসাইড করছে? পুরো পিরিয়ডিক টেবিলটা ইলেকট্রনিক কনফিগারেশনের থ্রু দিয়ে কনস্ট্রাক্ট হলো কেমন করে? পিরিয়ডিক টেবিলটাকে কেন এরকম ব্লকের মতন দেখতে? অ্যাকচুয়াল পিরিয়ডিক টেবিলটা কি এরকম দেখতে হওয়া উচিত? এরকম দেখতে হওয়া উচিত, নিচে দুটো রো থাকা উচিত, নাকি এরকম আরেকটু এক্সপ্যান্ডেড ওয়েতে দেখতে হওয়া উচিত? পিরিয়ডিক টেবিলটাকে অনেকটা হাউজিং কমপ্লেক্সের মতন লাগে কেন? ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট ব্লক ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। হাউজিং কমপ্লেক্স গুলোতে যেরকম ব্লক থাকে সেরকম পিরিয়ডিক টেবিলটা কি অ্যাকচুয়ালি একটা পুরো পিরিয়ডিক টেবিল, নাকি এর মধ্যে এরকম ছোট ছোট প্রচুর ব্লকস আছে? এই সমস্ত কোয়েশ্চেন্স এর আনসার নিয়ে আমরা লাইভ ক্লাসে মিট করছি। লাইভ ক্লাস জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমিডিয়েটলি ফোন করো। আজকের ক্লাসের যে বোর্ড ওয়ার্কটা থাকবে এবং এর আগের দিনের ক্লাস, এই দুটোরই লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে ভুলো না। আগের ক্লাসটা কেউ দেখে না থাকলে সে অবশ্যই লিংকটা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নেবে আগের ক্লাসটা। আগের ক্লাসের বোর্ড ওয়ার্কও সেই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এই ক্লাসের বোর্ড ওয়ার্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। খুব তাড়াতাড়ি কল করো তোমরা গিভেন নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে, টু জয়েন লাইভ ক্লাসেস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমিস্ট্রির লাইভ ক্লাসে, শিগগিরই কল করো। সি ইউ, টেক কেয়ার, বাই বাই।